আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং, শনিবার সকাল। তো কালকে থেকে হচ্ছে রাত্রে মুসা অসুস্থ, জ্বর এসেছে। সকালে একটু মাফিন খেতে দিলাম, বমি করে দিল। এই অবস্থা। রাতে গোসল করেছিল, প্রচন্ড উইন্ডি। এখন এই সময়টা বাতাস অনেক থাকে। গতকাল বাইরে বের হইনি, আজকে উইন্ড থাকা তো আমি একটু রোদ দেখে আমি বের হলাম যে মুসা থাকুক একটু ঘরে। এখন বের হওয়ার পরেই দেখি সূর্য চলে গেছে। সূর্য আবার আসবে, আমার মনে হয় আমি ঘরে চলে গেলে আবার সূর্য আসবে। এই গাছটা লাল আছে এখনো। ওই পাশে একটা, ওইটাও আছে। এভাবে বাতাস হতে হতে একসময় গাছগুলোর পাতা সব পড়ে যাবে। আজকে হচ্ছে নভেম্বরের কয় তারিখ? আজকে মনে হয় 8 তারিখ না 7 তারিখ, আই থিঙ্ক 8 হবে। যেতে মানে মাস শুরু না হয়ে কেমন করে যেন মাস শেষ হয়ে যায়, অদ্ভুত। এই যে দেখুন গাছের পাতাটা, এই যে পাতা, এগুলো হচ্ছে মেপল লিফ। এরপর আমাদের বরফের দিন শুরু হবে, এবং সেই বরফের দিনে বরফ দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। প্রথম প্রথম ভালো লাগে, মানে অনেকদিন পরে যখন স্নো পড়ে তখন ভালো লাগে, কিন্তু যখন এক নাগারে পড়তে থাকে তখন হচ্ছে মহা বিরক্ত লাগে, সাফোকেশন লাগে। এটা নিয়ম আসলে। মানে অনেক সময় হয়, ধরেন আপনি একটা মানুষের সাথে আমরা বসবাস করতে করতে, মানুষের ক্ষেত্রে ভিন্ন হওয়ার কথা আসলে। একটা মানুষের সাথে বসবাস করতে করতে আপনি মানুষটার প্রতি আকর্ষিত হওয়ার কথা, তার প্রতি ভালো লাগা কাজ করার কথা, ভালো লাগা থেকে ভালোবাসা এবং মমতা এগুলো ক্রিয়েট হওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখা যায় যে কাউকে ভালো না লাগলে লাগেই না। মেয়েরা খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারে বা ভালোবাসতে পারে। এ ধরনের অনেক অনেক কিন্তু বাংলাদেশে অ্যারেঞ্জ ম্যারেজ সংখ্যা কিন্তু আগে অনেক বেশি ছিল। মানে আগে আমার আম্মার যখন বিয়ে হয়, আমার আম্মা কিন্তু আমার আব্বাকে দেখেনি, আমার আব্বাও আমার আম্মাকে দেখেনি। সো টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ। সো এইরকম আবার বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে যে বর পক্ষ দেখতে এসেছে, দেখেছে, তাদের ভালো লেগেছে, তারপরে বিয়ে হয়েছে। মেয়ে হয়তো বা ঠিক মতো পাত্রকে দেখেইনি। এই যে রোদ উঠেছে আবার। তো তারপরে সেসব বিয়ে, ধরুন ওনাদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। আমার আব্বা আম্মার হচ্ছে 6 জন ছেলে মেয়ে, দুটোই আমার আব্বা মারা যাওয়া পর্যন্ত আমার আম্মার সেটাই প্রথম ম্যারেজ, আমার আব্বারও সেটাই প্রথম ম্যারেজ, এবং আম্মা উইডো, অর্থাৎ তাদের জীবনে কিন্তু সেকেন্ড কেউ নাই। এবং তারা তাদের ফার্স্ট ম্যারেজ, ফার্স্ট ওয়াইফ, ফার্স্ট হাজব্যান্ড নিয়েই হ্যাপিলি লাইফটা লিড করেছে।
এবং দে আর ফ্যামিলি। ফ্যামিলি বলতে যা বোঝায় সেইভাবেই তারা তাদের জীবন কাটিয়ে, আমার আব্বা জীবন থেকে বিদায় নিয়েছেন আজকে 14 বছর। আম্মা এখনো আব্বার কথা মনে করে কান্নাকাটি করেন এবং স্মরণ করেন, দান খয়রাত করেন। ভালোবাসাটা ছিল বলেই করেন, তাই না? ভালোবাসাটা না থাকলে কিন্তু করতেন না। আমি হাঁটার জন্য উল্টা দিকে আসলাম। এই দিকটায় হচ্ছে আমাদের বাসাগুলোর পিছন দিক। যদি এটা সামনের দিক হওয়া উচিত ছিল, ওই একদম ভিজা, বৃষ্টি হয়েছে, মাঠটা ভিজা। এখানে বেশ কিছু সুন্দর ট্রি আছে। এগুলো মেপল লিফ। মেপল লিফের পাতাগুলো একই রকম। হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম ছিল মেপল লিফ। বাতাস, যেটা বলছিলাম, আমার আব্বা কিন্তু অসুস্থ ছিলেন অনেকদিন, 5 বছর বিছানায় ছিলেন। সিরোসিস অফ লিভার হয়েছিল, হার্ট অ্যাটাক করেছিল, ডায়াবেটিস ছিল। আমার আম্মা অনেক সেবা করেছেন, অনেক। আমি অনেক সময় বলেছিলাম যে একটা নার্স রাখো বা একটা মানুষ রাখো যে আব্বাকে টেক কেয়ার করবে। আম্মা রাজি হয়নি, যে না, দরকার নেই। এখন স্ত্রীকে ভালোবাসাটা আপনি ফেরত পাবেন। ভালো না বেশে আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি আপনার বিপদের সময় ভালোবাসা ফেরত পাবেন, আপনার স্ত্রী আপনার খুব সেবা করবে, সেটা ভুল। যখন আপনার স্বাস্থ্য ঠিক আছে, আপনি ইনকাম করতে পারেন, চলাফেরা করতে পারেন, সমাজে আপনি প্রতিষ্ঠিত ব্যক্তি, তখন আপনি আপনার স্ত্রীকে যদি মূল্যায়ন না করেন, তার প্রতি সঠিক ব্যবহারটি না করেন, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাকে প্রাধান্য না দেন, তাহলে একসময় যখন আপনার নিড হবে, আপনার স্ত্রী তখন হয়তোবা আপনি যতটুকু এক্সপেক্ট করবেন ততটুকু পাবেন না। কারণ আপনি তাকে সেভাবে মূল্যায়ন করেননি। দিন সব সময় একরকম যায় না, দিন পাল্টায়। একজন বাংলাদেশের নায়ক ইলিয়াস কাঞ্চন, তার স্ত্রী মারা গিয়েছিল। সে স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা যাওয়াতে উনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করছেন। এটা তার স্ত্রীর প্রতি মমতা থেকেই কিন্তু উনি করেছেন। উনি পরবর্তীতে আরও 2 বার বিয়ে করেছেন, কিন্তু তার আগের স্ত্রীর প্রতি তার মমতা উনি সবসময় শো করেছেন প্রথম স্ত্রীর প্রতি। ওনার এখন ক্যান্সার হয়েছে শুনলাম, কেমোথেরাপি নিচ্ছেন। ভালো হয়ে যাক, দোয়া করি। অনেকেই আছে, পুরুষ যারা আছেন, বিবাহিত পুরুষ, তারা স্ত্রীকে খুবই অবজ্ঞা করেন। তাদের কাছে দুনিয়া সবার জন্য সময় আছে, ওয়াইফের জন্য নাই। ভাই বোন, বাবা মা, বন্ধু বান্ধব, খেলাধুলা, রাজনীতি, এনি টাইপ অফ থিংয়ে তারা সময়টা ব্যয় করেন। আর স্ত্রীর সাথে ব্যয় করার মতো সময় তাদের নাই।
একটাই কারণ, স্ত্রীকে তারা গুরুত্ব দেয় না। আপনি তার জন্য সময় বের করবেন যে আপনার কাছে গুরুত্ব পায়, যার প্রতি আপনার জীবন ইম্পর্ট্যান্ট, আপনি যাকে মনে করেন। ইম্পর্ট্যান্ট মনে না করলে তার কেউ গুরুত্ব দেয় না। এখন কেউ বলতে পারে যে যেই লোক ইম্পর্ট্যান্ট দেয় না সেই লোকের সাথেই কেন থাকে, তার কি কোনো ডিগনিটি নাই? মেয়েদের জীবনটা অনেক বিচিত্র। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন পরিবার মনে করে যে দায়িত্ব শেষ, বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের দায়িত্ব, উই আর ডান। কিন্তু বাবা হয়তো বা বিয়ের সময় বাবা থাকে, বাবা এক সময় থাকে না, মা বিধবা হয়, ভাই বোন যার যার মতো সংসার নিয়ে ব্যস্ত থাকে, কেউ কারো দায়িত্ব নিতে চায় না। তখন ওই নারী ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সম্মানের সাথে হোক অসম্মানের সাথে হোক, অসম্মানের সাথেও সেই পুরুষের সাথে থেকে যায়, কারণ তার যাওয়ার জায়গা নেই, তার ছেলে মেয়ে আছে। যদি কারো যাওয়ার জায়গা থাকে, ছেলে মেয়ে থাকে, তখন সে আসলে চলে যায়। কত ডিভোর্স হচ্ছে না বাংলাদেশে? কিভাবে ডিভোর্স হচ্ছে? কারণ সেই সব মেয়েদের যাওয়ার জায়গা আছে, নিজের বাসস্থান নিজে ক্রিয়েট করার তাদের সামর্থ্য আছে। আর যারা যাচ্ছে না, যারা রয়ে আছে, তাদের আসলে সে সামর্থ্যটুকু নাই, শক্তিটুকু নাই। একটা বয়সে আপনার অনেক সাহস থাকবে, শক্তি থাকবে, আপনি অনেক কিছু করতে পারবেন বলে চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমি পারবো এটা। আর একটা বয়স পার হয়ে গেলে তখন ইচ্ছা করলেও আপনার এই ভিতরে এই সাহসটা আসবে না, মনে হবে যে না আসলে পারবো না। বয়সের একটা ব্যাপার আছে। আপনি 22-23 বছর বয়সে যেভাবে চিন্তা করে একজন মানুষ, একজন নারীর কথাই বলে, 50-এর পরে হয়ে গেলে কিন্তু সে একইভাবে চিন্তা করে না। তার যদি 50 পার হয়ে যায় তখন তার আর আগে সে এনার্জি থাকবে না। সে অনেক কিছু জীবনকে অনেকখানি দেখে ফেলেছে এবং সেভাবে সে ভাববে যে না, মনে হয় এর থেকে বাইরে গেলে আমার পক্ষে সম্ভব না। প্রচণ্ড বাতাস, আমার হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। সূর্য মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, হাইড এন্ড সিক করছে। এখানে সবগুলো গাছ এখন কালার হয়েছে। ইট লুকস বিউটিফুল। এই গাছগুলো সবার শেষে কালার হয়। ওই দিকেও গাছ লাল হয়েছে দেখুন। আমি এতক্ষণ ওই দিকে হেঁটেছিলাম। এই সাইডে ট্রিগুলো টোটাল এগুলো অরেঞ্জ হয়, এগুলো লাল হয় না। আর এগুলো হচ্ছে হলুদ হচ্ছে। এগুলো একটু বিচিত্র টাইপের ট্রি। এগুলো ঠিক হলুদও হয় না পুরোপুরি, আবার হচ্ছে অরেঞ্জও হয় না, একটা সবুজ আভ একটা কালার থাকে সব সময়। হোয়াটএভার ইট ইজ, লুকস বিউটিফুল। আমার কাছে ভালো লাগে। একদম লাস্টে এগুলোর কালার হয়। তো এটা কিন্তু মেপল লিফ না, এটা আবার কি ট্রি আমি জানি না। তো পুরুষ জাতিকে বলবো, বিবাহিত পুরুষ, সময় থাকতে স্ত্রীকে মূল্য দিন।
ভালো একটু না হয় কমই বাসুন, কিন্তু তাকে মূল্যায়ন করুন। তার সংসারের পিছনে তার যে পরিশ্রম আছে, তার যে অবদান আছে, সেটাকে স্বীকৃতি দিন। টাকা অর্জন করতে যে অনেকেই পারে, এই যে টিকটক ভিডিও বানায়, সেই ভিডিও বানিয়েও কিন্তু টাকা উপার্জন করা যায়, এবং সেটা দিয়েও চাল ডাল কেনা যায়, বাসা ভাড়া দেওয়া যায়, ইলেকট্রিসিটি বিল দেওয়া যায়, সব কিছু। তার মানে টাকা যে কোনো উপায় উপার্জন করা যায়, কিন্তু চাইলেই একটা বাচ্চার মা হওয়া যায় না। চাইলে কেউ আপনার সন্তানের মা হতে পারবে না এবং সন্তানকে ভালোভাবে রেস করতে পারবে না। এখন ছেলেমেয়েরা যখন বড় হয়, তারা কিন্তু এমনি এমনি বড় হয় না, তাদের পিছনে মায়ের অক্লান্ত পরিশ্রম থাকে। সারাদিন রাত মা পরিশ্রম করেন, কারণ উনি তো বাসায় থাকেন, এবং তার সেই পরিশ্রমের ফসল হচ্ছে আপনার সন্তান। যদি এখন ভালো থাকে, ভালো ভবিষ্যৎ তৈরি হয়, তাহলে এটার পিছনে যার পরিশ্রম সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আপনার স্ত্রী। খুব সিম্পলভাবে কথাটা বলি, ধরুন একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা বা 10-12 বছরের হোক, আপনি যদি তাকে পড়তে না বলেন, যাই পড়তে বসো, সে কিন্তু পড়তে বসবে না। তার হাতে যেই ডিভাইসটাই আছে, সে সেইটা নিয়ে ব্যস্ত থাকবে। আগে আমরা হচ্ছে টিভি দেখতাম, তখন তার এরকম ফোন, কম্পিউটার এইসব ছিল না আমার ছোটোবেলায়। তখন টিভিতে যে প্রোগ্রাম হতো, আমরা কিন্তু সেই টিভির প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতাম, যে আজকে এইটা আছে, অন্যদিন এইটা আছে। যেমন বুধবার দিন ম্যাকগাইভার হতো, তো এরকম আর কি। তখন ম্যাকগাইভার হতো, হারকিউলিস হতো, নর্থ অ্যান্ড সাউথ হতো আমার ছোটোবেলায়, রুটস হতো, অসীন। তো যখন যে প্রোগ্রামটা হতো, সেই প্রোগ্রামটার কিন্তু একটা তালিকা মাথার মধ্যে থাকে, যে হ্যাঁ এটা হবে এবং আমি এটা দেখতে চাই। এখন যদি আপনি আপনার সন্তানকে পড়তে না বসান বা না বলেন যে এই তুমি পড়তে বসো, তোমার হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করো, পরীক্ষা আছে, পরীক্ষার পড়ো, এগুলো যদি না বলেন, তাহলে সে কিন্তু এটা করবে না। কারণ তার ব্রেইনে হচ্ছে সে কিভাবে পরবর্তী আনন্দ করবে, এটা হচ্ছে তার ব্রেইন তাকে সিগন্যাল দিচ্ছে। আবার ধরেন নামাজ পড়ার কথা, নামাজ পড়ার জন্য বলতে হয়, শিখাতে হয়। এমনি এমনি কিন্তু বাচ্চারা নামাজ পড়ে না, কাউকে না কাউকে তো শিখাতে হবে। ধরেন যিনি নৃত্যশিল্পী, তার বাচ্চা যখন যদি দেখে যে মা নাচ প্র্যাকটিস করছে, সেটা দেখে দেখে সে কিন্তু নাচ শিখে ফেলবে। আসলে যিনি সঙ্গীত শিল্পী, সে যখন গান করবে, গান তো তাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, রেয়াজ করতে হবে। তখন তার বাচ্চা কিন্তু মায়ের কাছ থেকে শুনে শুনেই গানগুলো শিখে ফেলবে। তার কিন্তু আলাদা করে আর মানে সারেগামার ক্লাস করতে হবে না, কারণ মা করছে, এটা দেখে দেখে সে প্রতিদিন শুনবে, শুনে শুনে শিখে ফেলবে। এখন যদি কোনো বাচ্চা তার মাকে দেখে যে সে কোরআন পড়ছে, তখন তার কিউরিসিটি হবে যে এইটা আবার কোন বই পড়ে মা, বা কেন পড়ে, সে কিন্তু কোয়েশ্চেন করবে। এবং আপনি যখন তার কোয়েশ্চেনের অ্যান্সার দিবেন, ওই অ্যান্সারগুলো শুনে শুনে সে আল্লাহ সম্বন্ধে জানবে, ইসলাম সম্বন্ধে জানবে, সব কিছু। এবং তখন সে শিখবে যে এইটা হচ্ছে ইসলাম এবং এইটা হচ্ছে আমার ধর্ম, এভাবে পালন করতে হয়। এবং সে কি করবে, যখন আপনি নামাজ পড়বেন, তখন দেখা যাবে সেও হচ্ছে একটা শাড়ি হোক, সালোয়ার কামিজ, ওড়না হোক, সেটা মাথায় দিয়ে পাশে দাঁড়িয়ে পড়বে যে আমি নামাজ পড়বো। আমি ছোটোবেলায় আমার দাদি আমাদের সাথে থাকতেন, দাদির শাড়ি পরে নামাজ পড়তাম একদম ছোটোবেলায়। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার দাদি মারা যান। তো
দাদি মাঝে মাঝে আম্মাকে কমপ্লেন করতেন যে আমার ধোয়া শাড়ি পরে ওরা আমার শাড়িগুলো নষ্ট করছে। এখন চিন্তা করি, দেখুন এই যে আমার দাদির শাড়ি পরে আমরা নামাজ পড়তাম দাদির সাথে সাথে, আমার দাদি কিন্তু সেটার সব কবরে বসে পাচ্ছেন এখন। কারণ তাকে দেখে দেখে কিন্তু আমি শিখেছি এটা, যে সে নামাজ পড়ছে। কারণ আমরা দাদির সাথে ঘুমাতাম, আমি আর আমার মেজো বোন। তো দাদি আমাদেরকে গল্প বলতেন, একই গল্প, ইন্টারেস্টিং হচ্ছে সেম গল্প আমরা প্রতি রাতে বলতাম, যে দাদি আবার বলেন। তো আমার দাদি আবার বলতেন, সে একই গল্প একই রকমভাবে আমরা বারবার শুনতাম, শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। আল্লাহ আমার দাদিকে জান্নাতুল ফেরদৌসে রাখুক। উনি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলেন, খুব ছোট ছোট দুটো ছেলে, 7 বছর 3 বছর, আর ওনার মেয়ের তখন বিয়ে হয়ে গেছিল আমার ফুপুর। এই ছোট ছোট বাচ্চাদেরকে উনি বিধবা, গ্রামের একজন বিধবা মানুষ, যিনি নিজে কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। ওনার মনে হয়েছিল যে ওনার ছেলে মেয়েকে পড়তে হবে, ওনার ছেলেকে পড়তে হবে। উনি, আমার আব্বা বিকম পাস করেছিলেন, পরে সরকারি চাকরি করতেন। আমি খুব অবাক হই, গ্রামের একজন বিধবা মানুষ, তার ভিতরে এই অ্যাওয়ারনেসটা কিভাবে আসলো। তো সাংঘাতিক একটা ব্যাপার এটা। এবং আমার আব্বা, আমার চাচা, ওনারা দুজনেই খুব অনেস্ট ছিলেন। আমার চাচা পুলিশ সে জব করতেন এবং খুবই অনেস্ট ছিলেন। ঘুষ খেতে হতো বা ঘুষ খেতে হবে, এই জন্য উনি চাকরি ছেড়ে দেন, যে আমি ঘুষ খেতে পারবো না। তো আমার আব্বাও চাকরি ছেড়ে দেন, সরকারি চাকরি, পরে এসে কারণ হচ্ছে সেখানে ঘুষ খেতে হবে। তো এই যে উনি ওনার দুটো সন্তানকে এভাবে বড় করেছেন, যারা অনেস্টিকে লাইফে প্রাধান্য দিয়েছে, সাংঘাতিক একজন মা কিন্তু, তাই না? অন্যদের সহায়তা পেয়েছেন যারা আমার আব্বার চাচাতো ভাইরা ছিলেন, ওনারা সবাই খুবই তাদেরকে টেক কেয়ার করেছে এবং গাইড করেছে আর কি। আমি নিউ ইয়র্কে যে চাচাতো ভাইয়ের বাসায় যাই, আমার সেই চাচা হচ্ছে আমার আব্বার মেন্টর হিসেবে ছিলেন হোল লাইফ। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যে আপনি এবং আমার আব্বা আমার আম্মাকে খুবই যত্ন করেছেন। আমি আমার অন্য ভিডিওতে বলেছি যে আমার আব্বা আমার খুব হ্যাপি লাইফ ছিল, ম্যারিড লাইফটা খুবই হ্যাপি ছিল, এবং আমরা খুবই হ্যাপি ফ্যামিলি ছিলাম বলছে এই অর্থে, যেহেতু এখন আমরা সবাই যার যার মতো আলাদা আলাদা থাকি। এখনও আলহামদুলিল্লাহ আমরা খুবই হ্যাপি ফ্যামিলি, ভাই বোন সবার মধ্যে খুবই আন্তরিকতা আছে, এবং আমার আম্মাকেও সবাই খুবই ভালো টেক কেয়ার করে। সেই কারণে যেহেতু আব্বা আমার আম্মাকে অনেক যত্ন করেছেন, এখনও কিন্তু আমার বাবার দিকে যারা আছেন সবাই আমার আম্মাকে খুবই রেসপেক্ট করেন, ভালোবাসেন। নিউ ইয়র্ক থেকে আমার চাচাতো ভাই বোনরা গেলে সবসময় আমার আম্মাকে দেখতে যান। অন্য চাচাতো ভাই বোনরাও কোনো কিছু, তাদের একটা ভালো নিউজ হলে প্রথমে আম্মার সাথে শেয়ার করে, ফোন করে, আম্মার কাছে খবরটা নিয়ে যায়। তারা তাদের মায়ের পরে আমার আম্মাকে স্থান দিয়েছে। তো এইটা সম্ভব হয়েছে কিভাবে? কারণ আমার আব্বা আম্মাকে খুব কেয়ার করতেন, রেসপেক্ট করতেন।
সেই জন্য আমার পজিশনটাও তার শ্বশুর বাড়িতে এরকম স্ট্রং হয়েছে। এখন যদি কোনো পুরুষ তার ওয়াইফকে নিজেই কোনো সম্মান না দেয় বা ভালো না বাসে, তখন কিন্তু তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তারাও সেই তার স্ত্রীকে সম্মান দিবে না, ভালোবাসবে না। এটাই স্বাভাবিক। সে যত মহিয়সী নারী হোক, সে যত কিছুই করুক না কেন, স্ত্রীকে ভালো না বাসলে সম্মান করুন, তাকে মর্যাদা দিন। এটা আপনার কাজে লাগবে, এটা কোথাও ফেলা যাবে না। কারণ তিনি আপনার স্ত্রী। আপনি যখন অসুস্থ হবেন তখন সেবা করার জন্য আপনি আপনার আশেপাশে আপনার ভাই, বন্ধু, ভাইয়ের ওয়াইফ, বোন, দুলা ভাই, যাই বলেন, আপনি কাউকে পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ থাকবে না। মানুষ হয়তো বা একদিন 2 দিনের জন্য ভিজিট করতে আসে, কিন্তু দিনের পর দিন কেউ আপনার টেক কেয়ার করবে না। নোবডি। মানুষ যখন অসুস্থ হয় তখন 1 গ্লাস পানিও যদি কেউ দেয়, সেটাই কিন্তু অনেক। আমার হাঁটাহাঁটি শেষ পর্যায়ে, আমি বাসায় চলে যাই। চিন্তা করেন, আমার হাঁটাহাঁটিও শেষ পর্যায়ে, বাতাসটাও বন্ধ হয়ে গেছে। কি অদ্ভুত! এতক্ষণ ভীষণ বাতাস ছিল।